বহুদিন পর পাকিস্তান একটা ভালো কাজ করছে। কেউ যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই সেজন্য তার তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে। একেবারে দীর্ঘদিন পর পাকিস্তান থেকে আমরা কোনো ভালো খবর পাইতাম না, বা পাকিস্তান কোনো ভালো খবরের সাথে জড়িত ছিল এরকম আমাদের নজরে সচরাচর পড়ে না। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে পাকিস্তান একটা ভালো কাজ করছে। সেটা কি? এই যে ভয়াবহ যে যুদ্ধ বিগ্রহ চলতেছিল ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল, তো এইটা তো থামার কোনো নামগন্ধ ছিল না। ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিল যে একেবারে এই ইরানকে পুরো ধসিয়ে দেওয়া হবে, তখনই সবাই নড়ে চড়ে বসলো যে আসলেই এটা কেমন কথা। ইরানে কত প্রায় 9.5 কোটি লোকের বসবাস। এখন ওখানকার উন্মাদ বা ফ্যানাটিক যে ইসলামী রেজিম, এর জন্যে তাদের দেশের সাধারণ মানুষ তো আর ভুগতে পারে না। অর্থাৎ ওখানে যদি সব ধসিয়ে দেওয়া হতো, যেমন শিল্প কলকারখানা, তারপরে তেলের ডিপো, পাওয়ার স্টেশন, এগুলো সব ধসিয়ে যদি দেওয়া হতো, তো তার জন্যে তো ওই সাধারণ মানুষ যারা নাকি উদার নিরপেক্ষ, যারা নাকি ইসলামী রেজিম পছন্দ করে না, তারা তো কষ্ট পাইতো, তাই না? তাদের জীবনও দুর্বিষহ হয়ে উঠত। অতএব পাকিস্তান একেবারে মোক্ষম সময়ে আদা জল খেয়ে লাগছিল। বিশেষ করে এই যে শেহবাজ শরীফ আর তার যে সেনাপতি আসিফ মুনির, তারা কিন্তু আদা জল খেয়ে লাগছিল যে অ্যাট এনি কস্ট এটা থামাতে হবে। তারা ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে এখন গোয়ার্তুমি করার টাইম না। এই গত 35-36 দিনে গোয়ার্তুমি দেখাতে দেখাতে ইরানের অধিকাংশ অবকাঠামো অলরেডি কিন্তু ডিস্ট্রয়েড। অতএব জনগণের কষ্ট দিয়ে আর গোয়ার্তুমি দেখানো উচিত হবে না। তার থেকে এখনও সময় আছে, যদি আলাপ আলোচনা করা হয় হয়তো অনেক কিছু বেঁচে যেতে পারে। ইরান হয়তো আবার উঠে দাঁড়াতে পারে, এবং নট অনলি দ্যাট, ইরানের জন্য একটা ভালো হয়তো ব্যবস্থাও হতে পারে। তাদের উপরে যে ওই যে নিষেধাজ্ঞা টাজ্ঞা আছে, তারা যে তেল বিক্রি করতে পারে না ওপেন মার্কেটে, হয়তো এই সুযোগটাও আসবে। অর্থাৎ ইরান তার ক্ষতি পুষিয়ে ওঠার হয়তো সুযোগ পাবে। কিন্তু আমেরিকার মতো একটা বিশাল পরাশক্তি তার সাথে গোয়ার্তুমি করে এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার কোনো মানে হয় না। হয়তো ইত্যাদি ইত্যাদি এগুলো বুঝানো হয়েছে, বুঝানোর পরে ইরানি কর্তৃপক্ষ রাজি হয়েছে, এবং রাজি না হয়তো তার উপায় ছিল না। যারা নাকি অনেক বেশি উগ্র ছিল তারা তো এখন আর কেউ বেঁচে নেই। IRGCর যে কমান্ডার ওয়ান আফটার অ্যানাদার, তারপরে তাদের আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কতজন যারা নাকি ভয়ঙ্কর উগ্র ছিল, তারা তো ওয়ান আফটার অ্যানাদার তারা অলরেডি মারা গেছে, তাই না? হত্যা করা হয়েছে। অতএব যারা নাকি হয়তো বিরোধিতা করতে পারতো তারা তো জীবিত নেই। ফলে হচ্ছে কি, এখন IRGCর বিভিন্ন মানে স্থানীয় যে কমান্ডার আছে, আস্তে আস্তে তারা বুঝতে পারতেছে যে এভাবে তো টিকে থাকা যায় না, এভাবে তো নিজেদের গোয়ার্তুমির কারণে একটা দেশকে ধ্বংস করা যায় না। তাদেরকে বোঝানো হয়েছে এবং অবশেষে একটা শুভবুদ্ধির উদয় ঘটেছে, এবং এখন তারা আলাপ আলোচনা করতে যাচ্ছে। এবং এই মিটিংটা হতে যাচ্ছে এই ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী। তো সেখানে দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে দেখলাম। মানে মিলিটারি দিয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছে সব জায়গায়। সাধারণ পাবলিকের কোনো চলাচলের কোনো নেই, অনুমতি নেই। ভালো। ওদিকে দেখলাম যে জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রওনা দিয়েছে। আবার মাঝখান দিয়ে শুনলাম যে ওই এখনও ওই লেবাননের ওপরে ইসরায়েল তো ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে গতদিনও চালাইছিল, আজকে চালিয়েছে কিনা কে জানে। গতদিন চালিয়ে অনেককে হত্যা করছে। ওই যে হেজবুল্লাহ নেতা, তারপরে কমান্ডার, অনেকগুলাকে মানে তামা করে দিয়েছে। ইরান আবার বেঁকে বসছে যে যুদ্ধবিরতি হলো, কিন্তু লেবাননে আক্রমণ চালানো হচ্ছে, অথবা আমরা এই আলোচনায় অংশ নেব না, এরকম একটা হুমকি মনে হয় দিয়েছে। এখন আজকে মনে হয় যে তাহলে হয়তো ইসরায়েল রণভঙ্গ দিয়েছে, আপাতত হয়তো স্টপ হয়ে গেছে। এবং ইসরায়েল জানতো যে এই ধরনের একটা কন্ডিশন দিয়ে হয়তো আলাপ আলোচনা হয়তো ভেস্তে যেতে পারে। এই জন্যে সময় পাওয়া মাত্র একদিনেই
শুনলাম যে 10 মিনিটের মধ্যে কয়েক শত আক্রমণ করছে, কারণ তারাও জানে যে সময় বেশি পাওয়া যাবে না, যেটুক হাতে আছে এই সময়টুক তাদের ব্যবহার করে যতটা সম্ভব হেজবুল্লাহকে ধ্বংস করে দিতে হবে। কারণ এই হেজবুল্লাহর কাম কিন্তু অন্য কিছুই না। সেই 1982 সালে ইরানের IRGC এই হেজবুল্লাহ দল গঠনই করেছিল এই লেবাননে, বস্তুত ওই ইসরায়েলকে মানচিত্র থেকে, বিশ্ব মানচিত্র থেকে ভ্যানিশ করা, এটাই ছিল মূল লক্ষ্য। এবং এই জন্য প্রচুর পয়সা কড়ি এই যে ইরান এই হেজবুল্লাহর পিছনে খরচ করছে। তার মধ্যে অন্তত কমসে কম লাখের উপরে মনে হয় যে দিয়েছে, ওই ছোটো ছোটো যে রকেট আছে না, এগুলো সাপ্লাই দিয়েছিল। এবং যেগুলো কিন্তু প্রতিনিয়ত ওরা ওই যে ইসরায়েলের উপরে মারতো। ইসরায়েলের টার্গেট হলো ওদের অস্ত্র ভাণ্ডার যতদূর সম্ভব ধ্বংস করে দেওয়া, যাতে পরবর্তীতে কোনো আলাপ আলোচনা করে চুক্তি টুক্তি হলেও এই হেজবুল্লাহ যেন আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে। তবে অবশ্যই চুক্তির মধ্যে তো যেটা এখন আমরা বুঝি, ইরানকে কী করতে হবে, পারমাণবিক কর্মসূচি থেকে সরে যেতে হবে, মিসাইল প্রজেক্ট থেকে সরে যেতে হবে, এবং একই সঙ্গে ওই হেজবুল্লাহ, হুতি, তারপরে হামাস, এদেরকে সাহায্য সহযোগিতা এগুলো বন্ধ করতে হবে। এগুলোতে যদি রাজি না হয় তাহলে তো চুক্তিমুক্তি হবে না, তাই না? এবং সেক্ষেত্রে আবারও সে যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে। তো ইরান কি এই যুদ্ধের বোঝা আর বহন করতে সক্ষম? তাদের তো এয়ার ডিফেন্স সিস্টেম, সে বিমান টিমান বলে কোনো কিছু নাই, নৌবাহিনী বলেও তো কোনো কিছু নাই, আছে স্থল বাহিনী। তো স্থল বাহিনী থাকলে কি হবে? উপর দিয়ে যদি খালি বোমা মারতেই থাকে, তাহলে এই দেশটা উঠে দাঁড়াবে কী করে? আর পৃথিবীর কোনো দেশও তো ওই যে ইরানের পাশে এসে সক্রিয়ভাবে সাহায্য করছে, তাও তো আমরা দেখলাম না। হয়তো বা চায়না এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, কারণ আমরা তো জানি যে চায়না আর পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক। এখন যেহেতু ইরান থেকে বিপুল পরিমাণে তেল চায়নায় যায়, যেটা নাকি লাইফ লাইন ফর চায়না, এই চায়নাই ইরানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে যে এখন গোয়ার তুমি সময় না, এখন আসলে টিকে থাকতে হবে। আর টিকে থাকলে ভবিষ্যতে কোনো একদিন উঠে দাঁড়ানো যাবে, কিন্তু এমনভাবে ধ্বংস হয়ে যাওয়া উচিত হবে না যে ভবিষ্যতে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। এই চায়নাই সম্ভবত বাধ্য করছে এই ইরানকে যে এখন গোয়ার তুমি করার সময় নেই। যাই হোক, চায়না তো গোপনে গোপনে রয়ে গেছে, মাঝখান দিয়ে উপরে এই মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান আসলে ব্যাপক ভূমিকা এখানে তারা দেখিয়েছে, এবং যেটা প্রশংসার দাবি রাখে। কারণ আসলে তো গোটা পৃথিবীতে একটা ঝই ঝামেলা শুরু হয়ে গেছিলো অর্থনৈতিক। হরমুজ প্রণালী যেটা বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীতে একেবারে টালমাটাল করে ফেলতেছিল, তাই না? তো আমরা আশা করব যে এখানে একটা সুন্দর আলাপ আলোচনা হবে এবং একটা বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত একটা চুক্তি হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, এবং দুনিয়া হাফ ছেড়ে বাঁচবে। এবং পাকিস্তানকে আবার একটা ধন্যবাদ দিতে হবে এই কারণে যে দীর্ঘদিন পর তার হাজারো খারাপ কাজের মধ্যে থেকে অন্তত এই একটা কাজ তারা করলো, যেটা নাকি প্রশংসার দাবি রাখে। এখন এই থেকে কোনো কিছু শিক্ষা নিয়ে পাকিস্তান ভবিষ্যতে ভালো কাজের মধ্যেই লিপ্ত থাকবে নাকি আরও খারাপ কাজে লিপ্ত হবে, সেটা ভবিষ্যৎ বলে দিবে। তবে খারাপ কাজের দিকে বেশি নজর দিলে এই যে একটা ভালো কাজ করলো, এর যে ফল তারা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাবে, এটা কিন্তু মনে করার কোনোই কারণ নেই। ধন্যবাদ।